প্রথম সিনেমা কোনটা? রঘু ডাকাত। রঘু ডাকাত। যাই হোক, মানে পুজোতে, গত পুজোতে যেটা দেবের যে সিনেমা পুজোতে পরপর রঘু ডাকাত। আর যখন মাইকে ডেলিভারিটা করছিস, তোর চোখের মুভমেন্টটাও সেই জায়গায় হওয়া উচিত। হ্যাঁ, সত্যি সত্যি তুই ভয় পাচ্ছিস, তাহলেই সেটা গলায় রিফ্লেক্টেড হবে। মানে হাত পা নেড়ে অভিনয় করো, সোজা কথা। একদম একদম, মানে শুধু আমি এক্স্যাক্টলি সেটা বলি, আমি তোমার বলতাম মানে শুধু চোখ না, একটা আমি ধরো আজকে এখান থেকে এক্ষুনি দরজাটা খুলে বেরোলাম, একটা কিছু অতিপ্রাকৃতিক দেখলাম, যেটা দেখে আমার ভয় লাগে, আমার মাথার চুল থেকে পায়ের লোম অব্দি সব কটাতে ভয় লাগবে, সবটুকু জুড়ে ভয় লাগে। ঝাপ করে একটা পডকাস্টে কফি রাখুন, পডকাস্টে কফি খাবি, কফি রাখতে হবে। আসলে প্রথম আড্ডা তো আজকে, পরের আড্ডা থেকে ধর কফি অ্যাড হবে, তারপর ধর এই সুন্দর একটা ব্যাকড্রপ দেখলি, এখানে একটা টবে ফুল ফুটে আছে, সুন্দর দেখতে দেখতে লাগবে কি। যাই হোক, সবই তো বীজ বপন হয়, সবই বীজ বপন হয়েছে, সময় লাগে। তো শুক্রবারে কি নাম বললাম আমরা? শুক্রবারে হাট বসেছে। আমার না খুব অদ্ভুত ভাবে ছোট থেকে, মানে যবে থেকে বুথটা তৈরি হয়েছে, মানে অডিওর বুথটা তৈরি হয়েছে, সেই ছোট থেকে বলছি। আর যেহেতু আমরা হয়ে গেছে এখন, আমার স্যাটেলাইট ক্যারেক্টার করতে বেশি ভালো লাগে। স্যাটেলাইট ক্যারেক্টার, হ্যাঁ, মানে আই ডোন্ট লাইক টু বি দ্য মেইন গোয়েন্দা। আমি সেটাও না, সোশিওপ্যাথ না সাইকোপ্যাথ হলেই হবে, ওকে, কিন্তু তার মধ্যে ওই মানসিক দোলাচলটা থাকতে হবে। ওকে, যে কোনো চরিত্রে শেড থাকলে এবং কিছু কিছু মানে কি বলবো, মানে এই যে দোলাচলটা তার মধ্যে কনস্ট্যান্ট চলছে, আপ ডাউনটা চলছে, এটা আমার মানে খুব ভালো লাগে। নমস্কার সবাইকে। আজকে নিশিরাত গল্পের আড্ডায় নতুন গল্প নিয়ে আসেনি, কিন্তু একটা নতুন এপিসোডে শুরু করছি, তাই তো অভিক? আমার সঙ্গে রয়েছে অভিক ঘোষাল, আমার নিশিরাত টিমের একজন ট্যালেন্টেড বাচিক শিল্পী, ট্যালেন্টেড অভিনেতা, এবং বিগত 3 বছর নিশিরাকের জার্নিতে অভিক রয়েছে শুরু থেকেই। তো অভিকের সঙ্গে একটু আড্ডা দেওয়ার জন্যই আজকে আসা। আর নামটা কি ঠিক করলাম আমরা, আমি আর অভিক আলোচনা করে অ্যাকচুয়ালি নামটা ঠিক করেছি। আমাদের প্রত্যেক শুক্রবার রাত 8টায় আমরা আড্ডা দেবো, আড্ডা দিতে আসবো, এবং অভিকের মুখে শোনা যাক নামটা। হাট বসেছে শুক্রবারে এবং বংশীগঞ্জে পদ্মাপাড়ে একদম, এবং আগ্নের মদন বংশীবদন। তো আমরা বেসিক্যালি যেটা হচ্ছে, টিম নিশিরাকের যারা মেম্বার রয়েছে, তারা বিভিন্ন লেখক লেখিকা, বিভিন্ন অডিও স্টোরি চ্যানেলের সঙ্গে যারা জড়িত, যাদের বিভিন্ন অডিও স্টোরি চ্যানেল রয়েছে, তারা তো বিভিন্ন মানুষ, যখন যাকে পাবো ধরে নিয়ে চলে আসবো আর কি। তো তার সঙ্গে শুক্রবার আড্ডা দেবো, আমরা হাটটা বসাবো আর কি, আড্ডার হাট। সো অভিক ঘোষাল, অভিকের মুখ তোমরা অনেকেই চেনো, আমাদের লাইভে দেখেছো, শর্টসে দেখেছো। অভিক অনেকদিন ধরে নিশিরাকে কাজ করছে। অভিককে তোমরা সিরিয়ালে দেখেছো, অভিককে তোমরা সিনেমাতে দেখেছো, যারা থিয়েটার ভালোবাসো অভিককে থিয়েটারে দেখেছো। তো অভিকের অনেকগুলো পরিচয়, তো আড্ডাটা বেশ জমজমাট হবে আর কি আজকে, তাই তো আশা করছি। লজ্জা পাস না অভিক? তো অভিক আমার থেকে অনেক ছোট, অভিককে আমি তুই করেই বলি, অভিক আমার ছোট ভাইয়ের মতো। তো আচ্ছা অভিক, আলোচনার শুরুতে একটা কথা বলি, সেটা হচ্ছে যে প্রথম তোর অভিনয়ের জগতে আসা, সেটা কি থিয়েটার নাকি সেটা বাচিক শিল্পী হিসাবে? অভিনয় বলতে যদি বলা হয় যে মানে অভিনয় করা, সেটার বিভিন্ন মাধ্যমে হতে পারে। প্রথম অভিনয়টা শিখেছিলাম আবৃত্তি ক্লাসে। সেইটা কোন ক্লাসে পড়িস তখন তুই? 10 বছর বয়স, না সরি 6 বছর বয়স। 6 বছর বয়স। আচ্ছা, প্রথম হাত ধরে নিয়ে গেছিল, ক্লাস 1 হবে সম্ভবত। হ্যাঁ, 1 সময়। তো গিয়ে মানে আমার স্যার, মানে অলোক রয় ঘটক, মানে দিকপাল ব্যক্তি, অলোক রায় ঘটক। আচ্ছা। তো ওনার ছোটবেলায় একটা মানে ওনার কথা বললেই যেটা সব থেকে বেশি আমার মনে পড়ে, সেটা হচ্ছে তখন ছোটবেলায় ওনাকে ফোন করতে খুব ভালো লাগতো। আচ্ছা, ফোনটা ধরে যখন উনি হ্যালো ওটা বলতেন, ওই গলা আমার ব্যারিটন, অসম্ভব ব্যারিটন, মানে অমিতাভ বচ্চনের মতন। আচ্ছা। তো
ও আমার সাধনা করলেও আসবে না, কয়েক লাখ জন্ম সাধনা লাগবে তবে কোথাও এরকম গলা পাওয়া যায়। তো সেটা তখন শিখলাম যে কি করে শব্দের মানে বুঝে সেটাকে এক্সপ্রেস করতে হয়। এবং তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে স্কুলে উঠলাম। প্রথম স্কুলে কোনোদিন মানে থিয়েটার বা নাটক বা কিছু করেছিস? স্কুলে প্রতি বছরই নাটক করতাম। হ্যাঁ, মানে আই ওয়াজ আ আর্ডেন্ট পার্ট অফ দ্যাট ড্রামা ক্লাব আর কি। আচ্ছা, মানে দ্যাট মিন্স তোর অভিনয়ের প্রতি ভালোবাসাটা কিন্তু অনেক ছোট থেকেই, তাই না? হ্যাঁ। তো প্রথম কাজ কোথায় তোর, মানে অভিনয় প্রথম থিয়েটার কি করেছিস সেটা বলবি, তার পাশাপাশি বলবি হচ্ছে বাচিক শিল্পী হিসেবে প্রথম কোথায় কাজ করেছিস, এবং পাশাপাশি এটাও বলবি যে রূপলী পর্দায় অর্থাৎ সিনেমা হোক বা সিরিয়াল হোক প্রথম কাজ কি তোর, কোথায় আর কি? আচ্ছা, ইন্টারেস্টিংলি প্রথম কাজ মানে অভিনয় দেখতে গেলে আমি প্রথম অভিনয় যেটাকে আমি নিজের মনে করি সেটা হচ্ছে আমি একটা বিয়ে করেছিলাম, মানে আমাদের আবৃত্তি স্যারের আন্ডারেই আমরা একটা মানে কি বলে ওয়ার্কশপ। না তাহলে ব্ল্যাঙ্ক হয়ে গেছি আমি। এরকম তো ভাবিনি কখনো যে তুমি আমাকে বসে প্রশ্ন করবে। আচ্ছা, এটা তো কথা ছিল না। নার্ভাস তো লাগছে। আরে মানে শ্রুতি নাটক, হ্যাঁ মনে পড়েছে, ঠিক শ্রুতি নাটক শব্দটা তো তখনকার দিনেই বেশি ছিল, এখন তো এখন মানে শ্রুতি নাটকের একটা এখন মানে সেটা হয়নি, অ্যাডভান্স ফর্ম বলতে পারা যায়, যদিও সেটা নিয়ে আমরা কথা বলবো, যাই হোক। হ্যাঁ, তো শ্রুতি নাটক করেছিলাম, সেটা ছিল তরকারিতে তর্ক বলে একটা নাটক, সেখানে আমি আলুর চরিত্র করেছিলাম। তরকারিদের তর্ক। একদিন রাত্রিবেলা সব তরকারিদের মধ্যে আলু সবজিটা তুই অভিনয় করেছিলাম। আচ্ছা, শ্রুতি নাটক ছিল সেটা। আচ্ছা, এবং সেটার জন্য আমার একটা অদ্ভুত ভালো স্মৃতি যেটা আছে সেটা হচ্ছে ওইটার পরের দিন আমি ক্লাসে গেছি, স্যার আমাকে ঘরের ভেতরে বলল বস। ভেতরে গেলেন, একটা ছোট্ট শোপিস টাইপের একটা লাল রঙের মোমবাতি দানি হয়, বিভিন্ন সেন্টেড ক্যান্ডেলের, জ্বললে এটা বেশ সুন্দর ইয়ে বেরোয়। এটা আমাকে এনে দিয়ে বললেন, আমি খুশি হয়েছি ভালো অভিনয়ের জন্য। আমি এখনো বলছি, মানে ওইটা হয়েছে যখন আমার ধরো তখন 9-10 বছর বয়স, মানে দ্যাট ডে ওয়াজ দ্য বেস্ট ডে এভার ইন মাই লাইফ। প্রথম একটা অ্যাচিভমেন্ট, প্রথম একটা রিকগনিশন। সেটা আমাকে আমার মানে যাকে আমি মানে কি বলবো, মানে এখনো পর্যন্ত যাকে আমি এইরকম জায়গায় রাখি, সে মানে বলে না যে ভগবানের দেখা পেয়ে গেলে একবার খুব মানে হে লেগেছে আমার, ওটা তখন হয়েছিল তুষ্ট হয়েছে, তার মানে কিছু একটা করে ফেলেছি সেদিন। আমি তো জানি না আমি কি হয়েছে, সবাই যেরকম রিহার্সাল করেছি, তারপরে মানে স্টার্টার সেই মানে রিহার্সাল আর নাটকের মাঝখানে আমি নৈনিতাল গেছিলাম। আচ্ছা, সরি হরিদ্বার গেছিলাম। হরিদ্বারে মানে ওই সময়টা তো গাড়িতে যেতে তো আমি একা সব করা চরিত্র রিহার্সাল করতে গেছিলাম, কারণ আই ওয়াজ দিস টেন্সড, কি হবে না হবে। হ্যাঁ, তো আমরা সবাই, আমার ওই দলে আরেকজন অভিক পণ্ডিত বলে একজন। তখন তোর বয়স কত? 9-10। আচ্ছা, তো ক্লাস 4 এরকম সময়। হ্যাঁ, তখন বেশ আলু এখনো আছি, তখন আরো গোল ছিলাম, মানে লিটারালি গোল ছিলাম। তো আলু ন্যাচারালি, তো আলু না এটা আবৃত্তি স্যারের ক্লাসে। হ্যাঁ, এবং সেটা প্রোগ্রামটা হয়েছিল বজবজের একটা হলে। আচ্ছা, মঞ্চস্থ হয়েছিল। হ্যাঁ, ওকে। মানে প্রচুর লোক ছিল, এটা দেখে তো ঘাবড়ে গেছিলাম। আমাকে বলেছিল ওই দূরে দেখতে পাচ্ছি হরাইজন লাইন, ওখানে তাকাবে, বলবে। যা হয় রিহার্সালে যা করেছি একদম গিয়ে ওখানে উগড়ে দিয়েছি, দুরু বুকে মাইক। আমার মনে আছে প্রথমবার যখন ওরকম মাইকটা হাতে নিয়েছিলাম, আমার এখানটা ক্যামেরা করছিল প্রথমবার একটা। হ্যাঁ, আর সেটা আমার মানে কি বলবো, মানে সেটা আমার মোটামুটি এখনো হয়, মানে কিছুদিন আগে শো করলাম, ঢোকার আগে অব্দি এই জায়গাটা একটা কেমন নার্ভাস লাগে একটু। হ্যাঁ, তো ওটা হয়, কমেছে অবভিয়াসলি। সেটা প্রথমবার যখন, মানে সেটা একটা অদ্ভুত, মানে আমার এমনও হয়েছে স্কুলে আমি মানে কবিতা বলতে উঠেছি, লাস্ট দুটো লাইন না বলে নেমে এসেছি। মানে ওই কালকে রাতে কলকাতাতে কলকায় হাতে নিয়ে কোথায় যেন হারিয়ে গেল তামাক খেতে গিয়ে দাদু, এরকম একটা কবিতা ছিল, আমার মনেও নেই ইনফ্যাক্ট। তো সেই কবিতাটা 2 লাইন না বলে ফার্স্ট হয়েছিলাম। আচ্ছা, বাকিরা বলেছিস, বাকিরা হয়তো অতটা বলে কোনোভাবে বেরিয়ে গেছে। হ্যাঁ, তো 2 লাইন না বলে নেমে এসেছিলাম নার্ভাস হয়ে, এরকম ব্যাপার ছিল।
সেইটাও সেমতো অবস্থায় যখন স্যার আমাকে সেটা বলেছিলেন আমার খুব ভালো লেগেছিল। তো অনেকটা আমি ডাইগ্রেস করে গেছি পরের থেকে। এটা মানে তোর মঞ্চে প্রথম অভিনয়, মঞ্চ কাকে বলে সেটা প্রথমবার অডিয়েন্সের সামনে একটা বা দর্শকদের সামনে পারফর্ম করা একটা। আর তোর এরপরে তো তুই নিশ্চয়ই নাটক দলের সঙ্গে আমি কতদিন কাজ করছিস? আমার এখন 4 বছর রানিং। 4 বছর রানিং। কোন নাটক দলে কাজ করছিস? নাট্য দলে আমাদের। তো আমি তোদের বোধহয় ফেলুদা হলো কিছুদিন আগে, না? ফেলুদা চলছে এখন, মানে এটা 14 নম্বর শো, গোলাপি 13 নম্বর শো হলো। হ্যাঁ, ভালোবাসা দিচ্ছে লোকজন। তো প্রথম সিনেমা কোনটা? রঘু ডাকাত। যাই হোক, মানে গত পুজোতে যেটা দেবের যে সিনেমা, পুজোতে পরপর রঘু ডাকাত আর রক্তবীজ পরপর। রক্তবীজ আর রঘু ডাকাতে, মানে যদি তোমরা দেখে থাকো, ডেফিনেটলি অনেকেই দেখেছো, হয়তো অভিজ্ঞের মুখ দেখবে। অভিজ্ঞ কিন্তু লাস্ট পুজোতে সিনেমাতে দুটোতেই ছিল, রক্তবীজেও ছিল, রঘু ডাকাতেও ছিল। প্রথম সিরিয়াল কোনটা? প্রথম সিরিয়াল হচ্ছে স্টার জলসাতে গৃহপ্রবেশ। স্টার জলসাতে গৃহপ্রবেশ, ওখানে সাইকিয়াট্রিস্টের ডক্টর ছিল, মেল লিডের সাইকিয়াট্রিস্ট ছিল। বেশ অ্যাডভেঞ্চারে গেছিলাম তাকে নিয়ে। আচ্ছা, খুব স্বল্প, মানে আমার ক্যামেরার সামনে এটা এখন একদমই নতুন। তারপরে স্ট্রাগল তো চলছে, মানে ওইটা স্ট্রাগল পিরিয়ডটাতেই এখনো আছি ডেফিনেটলি। মানে তুই খুব অল্প সময়ের মধ্যে যে সমস্ত জায়গায় কাজ করেছিস বা করছিস, সেটা সত্যি মানে প্রশংসার দাবি রাখে। এবং স্টার জলসায় গৃহপ্রবেশ আর এছাড়া আর কোন সিরিয়াল? স্টার জলসায় গৃহপ্রবেশ আমি 3টে চ্যানেলে একটা করে করেছি। ও আচ্ছা, সিরিয়াল তো। স্টার জলসায় একটা করেছি, জি বাংলাতে একটা ক্যারেক্টার করেছিলাম, ওই চিরদিনই তুমি যে আমার, ওখানে একটা করলাম। আর সান বাংলায় পুতুল টিটিভি বলে একটা হয়, সেখানে একটা ক্যারেক্টার করেছিলাম। তো এইরকমই, মানে সবে শুরু হয়েছে, এখনো জানি না, ফিঙ্গার্স ক্রসড, আশা করি পারবো, ডেফিনেটলি পারবি। আর আচ্ছা, আমাকে একটা কথা বল পরের প্রশ্নে যাওয়ার আগে। তুই এখন মানে জব করছিস, তাই তো? তুই জব করছিস, তোর ছোটবেলা থেকে যেটা বললি যে অভিনয়ের শুরুটা তো অনেক ছোটবেলায়, এবং তুই যখন 9-10 বছর বয়স তখন প্রথমবার মঞ্চে অভিনয় করলি। তো তারপরে তুই যে জব করছিস সেটা খুব বেশি দিন হয়নি? না, সেটাও নতুন। আমার জীবনে সবই নতুন হয়, কারণ আমি বয়ে যাই তো আসলে। প্রেম নতুন কিনা সে বিষয়ে আমরা আসবো, পরবর্তীকালে আলোচনায় আসবো আমরা, সেটা নিয়ে। এখন আগে সেই প্রশ্নে যাওয়ার আগে তো তুই আমাকে একটা কথা বল, তোর এই প্রফেশনাল লাইফ, মানে যে জবের মধ্যে ধর তুই রয়েছিস, তুই সেটাকে বেশি এনজয় করিস নাকি তোর যখন মঞ্চে অভিনয় করছিস, কিংবা সিনেমার পর্দায় অভিনয় করছিস, কিংবা বাচিক শিল্পী হিসেবে মাইকে বসে যখন কোনো একটা চরিত্র করছিস, কোন জিনিসটা তোকে বেশি আত্মতুষ্টি দেয়? মানে কোন জিনিসটা তোকে হ্যাপি করে? আমি টাকা পয়সা অর্থনৈতিক জায়গাটাকে ছেড়ে দিয়ে বলছি, সেটাকে যদি সরিয়ে রাখিস একপাশে, ডেফিনেটলি দেখ, আমরা চাকরি করছি বা যে কোনো কাজ করছি অর্থের জন্য তো করছি, আমাদের রোজগারটা করতে হচ্ছে যে প্রফেশনে আমরা আছি, কিন্তু সেটাকে যদি সরিয়ে রাখিস, একটা সেলফ স্যাটিসফ্যাকশন যদি বলিস, সেটা কোনটাই বেশি তোর? আচ্ছা, দেখো, আমি যে চাকরিটা করি বর্তমানে, সেখানে আমি না আমার মানে প্যাশনের কাছাকাছি একটা চাকরি পেয়েছি। আমি কন্টেন্টের কাজ করি। ওকে। তো কন্টেন্ট মেকিং করা বা যা একটা মানে মিডিয়া টিমের যা কাজ হয়, মিডিয়া তো ক্রিয়েটিভ হেড হিসেবে একটা জায়গায় আছি। তো আমার ওই জায়গাতে যেহেতু কাজটা পেয়েছি, খুব একটা যে মানে দিন শেষে দম বন্ধ লাগে এমন নয়, না, মন খুলে কাজটা করতে পারি, ক্রিয়েটিভ জায়গাটা পাচ্ছি। হ্যাঁ, ক্রিয়েটিভ স্পেসটা পাচ্ছি, কারণ ওটা না হলে মরে যাবো। কিন্তু হ্যাঁ, মানে ওটার জন্য যে মানে কনসিকুয়েন্সেস গুলো আমাকে সামওয়্যার অফ দি আদার আমাকে হারাতে হয়েছে। ধরো আমি একটা সিরিয়ালে চান্স পেয়েছিলাম, সেটা করতে পারিনি। মানে হারাতে হয়েছে তার মানে? হ্যাঁ, হয়েছে, কিন্তু ঠিক আছে, মানে দুটো দিক অ্যাকচুয়ালি তোকে ব্যালেন্স করা সম্ভব তো নয়। সিরিয়াল করলে আমাকে সেইখানে যে পরিমাণ সময় দিতে আমি চাকরিটা করে পারবো না। কিন্তু সেটা আমি এবার, আমাকে যদি বলা হয় যে আমি কি চাই, বিশাল পরিমাণে চাই। আমার কিচ্ছু লাগবে না, মানে শুধুমাত্র দুবেলা খেতে হবে বলে হয়তো চাকরিটা যেন মানে হচ্ছে। এবং যেহেতু যে বয়সটা দাঁড়িয়েছে, এখান থেকে মানে একটা রেগুলার ফিক্সড ইনকাম আমার প্রতি মাসে আমার লাগবেই। সেইটা যতক্ষণ আমি বুঝতে পারবো আমার অভিনয় আমাকে দেবে, ততক্ষণ আমি শিফট করতে পারবো না। তুই পুরোটা যে ধর অভিনয়ের জন্য বা সেই প্রফেশনে তুই যে পুরোটা সময় দিবি, তার জন্য তো মিনিমাম একটা
লাগবে, হ্যাঁ সময় তো লাগবে, সময় লাগবে এবং একটা ইনকাম যে জায়গা লাগবে, তবে তুই সেখানে এফর্টটা দিতে পারবি। তো আচ্ছা, তার মানে তোকে আত্মতুষ্টি কিন্তু বেশি দেয় সেইভাবে দেখতে গেলে অভিনয় দিকটা আর কি। হ্যাঁ অভিনয়, কারণ ওটাই তোর ভালো লাগা ভালোবাসা। হ্যাঁ মানে তবে তোর একটা অ্যাডভান্টেজ হচ্ছে যেটা তুই বললি যে কন্টেন্ট ওটার সঙ্গেই আছে, কাজটা প্রফেশনটার মধ্যে জিনিসটা মিক্স আপ থাকা, তোর কিছুটা হয়তো সাফোকেটিভ লাগছে না জিনিসটা। এবার ব্যাপারটা হচ্ছে কি বলতো, আমি সবসময় অভিনয় করি, মানে আমি ধরো এখান থেকে বাইকটা চালিয়ে যে এখানে এসছি, আমার তখনও মাথায় কোনো একটা ক্যারেক্টার ঘুরছে, আমি ওই ক্যারেক্টারটা হয়ে বাইকটা চালাই। আচ্ছা, লোকজন পাগল ভাবে আমাকে, মানে নিজের মধ্যে ভেবে নিস। হ্যাঁ আমার কনস্ট্যান্ট চলে কিছু না কিছু, মানে এইটা হয়তো এটা মানে থিয়েটারে স্যার বলে বলে মাথায় হ্যামার করে করে খুব মানে সাবকনসিয়াসলি ব্যাপারটা মিশে গেছে আমার সাথে, বাট এটা আমার চলে, মানে কনস্ট্যান্ট প্র্যাকটিসটা করার চেষ্টা করে যাই, যেটার জন্য হয়তো বেঁচে আছে। দেখ আমার মনে হয় আমরা কিন্তু মানে এটা কি তুই একমত? আমি একটা জিনিস তোকে বলতে চাই, ধর যখন আজকে বাচিক শিল্পী হিসেবে যারা কাজ করছে তারা তো শুধুমাত্র গলার মাধ্যমে অভিনয় করছে, সবাই প্রত্যেকে গলাটা প্রকাশ্যে আসছে, সবটা দিয়ে। হ্যাঁ, আমি বলতে চাইছি যে তুই কি মনে করিস যে সেই অভিনয়টা করার সময় কোনো একটা পার্টিকুলার ক্যারেক্টার তুই যখন অভিনয় করছিস, সিনেমার পর্দায় বা সিরিয়ালের পর্দায় তোকে কাউকে ভেবে নিতে হয়, বা তুই যদি জিনিসটাকে ভেবে নিস যে আমি এই ক্যারেক্টারটার মতো হয়তো আমার এই চরিত্রটা, সেই 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 প্যারামিটারটাকে সামনে রেখে তুই যদি অভিনয় করিস, তাহলে কি জিনিসটা অনেক বেশি প্রাণবন্ত হয় বলে তোর মনে হয়? মানে গলা দিয়ে অভিনয়টাকে ফোটানোর জন্য আমাদের কি ভাবাটা জরুরি? প্রশ্নটা এটা আর কি। ভীষণ জরুরি। ইমাজিনেশন ইজ দ্য কি, মানে তোমাকে সবার আগে ভাবতে হবে, তারপরে বিশ্বাস করতে হবে যে তুমি ওইটা, তারপরে তুমি সেটা রিফ্লেক্ট হবে। এইবার আমার ক্ষেত্রে যদি পার্সোনালি বলে, আমি মানে কিছু কিছু ক্ষেত্রে নিজের মধ্যে জিনিসটাকে খোঁজার চেষ্টা করি, কিছু কিছু ক্ষেত্রে ধরো আমি তোমায় দেখে একটা ক্যারেক্টার পেলাম, কিন্তু আমি ধরো কোনো একটা যে ক্যারেক্টারটার কোনো মানে সামাজিক অস্তিত্ব নেই, আমার একটা ক্যারেক্টার আমাকে তৈরি করতে হচ্ছে, মানে ধরো ফেলুদার তোপসে একটা ক্যারেক্টার, ওর স্কেচটা মার্কেটে অ্যাভেলেবেল, মানে তুই যদি তোপসের মতো একটা চরিত্র পাস, তুই কি তোপসেকে ভেবে অভিনয় করবি না? আচ্ছা, সেটা আমি আমার মতো করবো। ওকে, কিরকম মানে সেই এটা এই পয়েন্টটাতেই আসছিলাম, ধরো আমি আজকে তোমায় একটু নিলাম, আমি একটু অঙ্গ একজনকে নিলাম, এক্স কে নিলাম, ওয়াই কে নিলাম, করে একটা মিশেল সাজাবো যেটা আমার ওই বলে দেওয়া চরিত্রের সঙ্গে যায়। এইটা আমার পদ্ধতি। মানে তুই বলতে চাইছিস যাতে চরিত্রটার মধ্যে একটা নিজস্বতা থাকে। এবার আমরা সবাই না মানে ইটস লাইক, মানে আমি আর আমার বন্ধু একদিন একটা আলোচনা করেছিলাম যে আমরা সবাই হচ্ছে একটা নগ্ন মানুষ যারা বিভিন্ন রঙের জ্যাকেট পরি। অবশ্যই। এবং এই বিভিন্ন রঙের এক একটা জ্যাকেট হচ্ছে এক একটা সত্তা, এক একটা চরিত্র। সেটা একজন অভিনেতার ওয়ার্ড্রবে থাকে এবং তাকে সেগুলোকে নিতে হয়। মানে আমি যদি প্রিসাইজলি বলি, মানে তুই বলতে চাইছিস ভাবাটা অবশ্যই জরুরি, কিন্তু তার মানে এটা নয় যে আমরা ওই চরিত্রটাকেই অনুকরণ করা না। ভাবা মানে ভাবনাটা তো তোমার আসছে ওইখান থেকেই, মানে তুমি যে চরিত্রটা নিয়ে মানে ফ্রেম করার চেষ্টা করছো, যে চরিত্রটা হয়ে ওঠার চেষ্টা করছো, সেই চরিত্রটা আমি বলতে চাইছি যে তুমি তাকে ফার্স্টে ভাবছো, যে ধরো তারপরে তার খুঁটিনাটি জিনিসগুলো আগে নিজের মধ্যে নিয়ে আসছো, মানে সে কেমন, আচ্ছা সে কে, আগে সেটা জানা খুব দরকার। মানে তার কিভাবে হাসে, কিভাবে দুঃখ প্রকাশ করে, কিভাবে সে তার এক্সপ্রেশনস গুলো দেয়। এইটা করতে গিয়ে আসবে, এটা আসবে তোমার ব্যাংক থেকে। তোমার একটা ব্যাংক আছে, যে ব্যাংকটা তুমি বাজারে গেলে আশেপাশে মানুষজন দেখতে পাচ্ছে, যে ব্যাংকটা তুমি রাস্তা দিয়ে হাঁটার সময় দেখতে পাচ্ছ, যে ব্যাংকটা তুমি টিভিতে দেখতে পাচ্ছ, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তুমি যেকোনো জায়গায় তুই বলছিস যে তুই ডে টু ডে লাইফে যখন চলছিস, যে এত রকম মানুষ তুই দেখছিস, তাদের থেকেই কালেক্ট করতে করতে যাচ্ছিস, এবং তুই নিজস্ব একটা জায়গা, নিজস্ব একটা ডেটাবেস তৈরি করছিস, একটা ডেটাবেস তৈরি করছিস, যখন যে চরিত্রটা সেটার সাথে স্যুট করছে তুই সেই জায়গাতে ঢুকিয়ে দিচ্ছিস। এবার সেইটা তোমার তাহলে ভাবার ফেজটা হয়ে গেল। তারপরে তোমাকে বিশ্বাস করতে হবে যে আমি ওই লোকটা। হ্যাঁ অবশ্যই। তারপরে তো আমি তোকে অভিনয় করতে দেখেছি, তুই তো এতদিন ধরে নিশিদাকে ভয়েস দিচ্ছিস, আমি একটা জিনিস লক্ষ্য করেছি যেটা তুই বারবার বলিস, সেটা হচ্ছে চোখ। যে তুই ভয় পাচ্ছিস, ধর গলাতে সেটা প্রকাশ করার চেষ্টা করছিস, কিন্তু তুই
অনেক সময় বলিস বা আমি এটা শুনেছি তোকে বলতে যে চোখেও কিন্তু সেই ভয়টা, মানে তুই যখন মাইকে ডেলিভারিটা করছিস তোর চোখের মুভমেন্টটাও সেই জায়গায় হওয়া উচিত, হ্যাঁ সত্যি সত্যি তুই ভয় পাচ্ছিস, তাহলেই সেটা গলায় রিফ্লেক্টেড হবে। মানে হাত পা নেড়ে অভিনয় করো, সোজা কথা। একদম একদম, মানে শুধু আমি এক্স্যাক্টলি সেটা বলি, আমি তোমার বলতাম মানে শুধু চোখ না, একটা আমি ধরো আজকে এখান থেকে এক্ষুনি দরজাটা খুলে বেরোলাম, একটা কিছু অতিপ্রাকৃতিক দেখলাম যেটা দেখে আমার ভয় লাগবে, আমার মাথার চুল থেকে পায়ের লোম অব্দি সব কটাতে ভয় লাগবে, সবটুকু জুড়ে ভয় লাগবে, ঝাপ করে একটা। হ্যাঁ, এবার সেই ভয়টা আমাকে ফলসলি পেতে হবে, সেটা হয়ে যাবে অভিনয়। মানে আমার হয়তো ভয় পাওয়ার মতো সেই সময় কোনো কারণ ঘটেনি, কিন্তু আমাকে ভাবতে হচ্ছে যে আমার ভয়, কিন্তু অভিনয় হলেও সেটা যেন বোঝা না যায় যে সত্যি সত্যি ভয় পেয়েছিস। আমি এই কথাগুলো বলার জন্য মানে হয়তো মানে যারা শুনছে তারা ভাবে জ্ঞান দিচ্ছে, বাট ব্যাপারটা নাই, আমি সম্পূর্ণটাই আমার আত্ম উপলব্ধির কথা বলছি, যেহেতু আজকে জয়দীপদা আমাকে মানে ধরে এনেছে, যে বলেছিল কথাবার্তা। এখানে মানে সবাই মানে যেটা সবার সাথে শুরুতেই আলোচনা হলো যে তোর থিয়েটার জগতের অভিজ্ঞতাটা কিন্তু একটা বড় ব্যাপার। আজকে তুই 4 বছর ধরে করছিস, বা ছোটবেলা থেকে যে স্যারের কথা তুই বললি, আবৃত্তি করেছিস, সেখানে মঞ্চস্থ হয়েছে নাটক তোর 9-10 বছর বয়সে, সেখান থেকে প্লাস হচ্ছে তুই সিনেমা করেছিস, বা তোর সব থেকে বড় কথা হচ্ছে তোর অবজারভেশন, তোর শেখার ইচ্ছে, যেটা তোকে হয়তো প্রত্যেক দিনই তো তৈরি করছে, তাই না? আমরা তো সবাই তো শিখছি, এবার সেই অভিজ্ঞতা থেকেই যেগুলো হয়, যেটুকু অভিজ্ঞতা সঞ্চয় করতে পেরেছি, মানে খুবই খুবই কম সেটা। আরেকটা জিনিস আমার মনে হয় যে তুই ধর যখন থিয়েটার করেছিস বা বিভিন্ন জায়গাতে অনেক রিনাউন্ড ব্যক্তিত্ব তাদের অভিনয় করতে দেখেছিস চোখের সামনে, সেটাও কিন্তু আমার মনে হয় অনেকটাই একটা শিক্ষা, অনেকটাই তাই না? অনেকেই কাছ থেকে দেখেছিস, অনেক মানুষকেই কাছ থেকে দেখেছি, মানে মানে হঠাৎ অদ্ভুত অদ্ভুত জিনিস শিখেছি। মানে আমি একটা ছোট এক্সাম্পল দিই। এইবার ফেলুদা নাটকে স্টেজে একটা নতুন চরিত্র পেয়েছিলাম, স্যার খুব মানে ভয় এবং ভরসা করে আমাকে চরিত্রটা দিয়েছিল, যে ওই জহুরি বলে একটা ক্যারেক্টার থাকে, সেটা একজন 85 বছর বৃদ্ধের চরিত্র। মগনলাল মেঘরাজের ওই যেটা ওই বেনারসের বাড়িতে একজন জহুরি আসে, করতে করতে আসে। তো সকালে ওঠার দিন, মানে স্টেজে ওঠার দিন সকালে স্টেজ রিহার্সাল অব্দিও খুব না মানে ঘেঁটেছিলাম ব্যাপারটা নিয়ে, আর I got a very less time to do that. প্রিপারেশনটা একটা কম পেয়েছিলাম, ফলত মানে খুব চাপে ছিলাম। বিদিশা চক্রবর্তী আছেন, হ্যাঁ, উনি আমাদের দলে যুক্ত, উনি অঙ্কুর নাট্যদলে আমাদের নাট্যদলে। উনি সেদিন সকালে আমাকে একটা কথা বললেন, বললো অভিক, তোমায় দেখে বুঝতে পারছি তুমি চাপে আছো, নিও না। হ্যাঁ নেব না, একটা কথা বলবো, আমার ছোট থেকে বাবাও বলবো, আমার বাবা বিপ্লব কেতন চক্রবর্তী। তুমি ভুল বললাম বোধহয়, আমি যদি ভুল হয় প্লিজ মাফ করে দিও। চক্রবর্তী, আমি চট্টোপাধ্যায় সরি, হ্যাঁ চক্রবর্তী কোথায়, যাই ভুলে ফেলছি, এখন টেনশন আছে তো, ইন্টারভিউ হচ্ছে তো। তো যাই হোক, উনি বললেন যে ধরে নাও এতদিন তুমি শো করেছো, আজকে রিহার্সাল করো। জানি না মানে এই কথাটা মধ্যে কি ছিল না হলো, আমার মানে এই কথাটা বিদিশা চক্রবর্তী তোকে বলেছে? হ্যাঁ, সেদিকে বলেছিলেন। এবং খুব অদ্ভুত ভাবে স্টেজে ওঠার আগে অব্দি মানে বললো না যে আমার রিসেন্টলি কমে গেছিল, আমার লাস্ট দিনকে আর এই ধুকপুকটা হয়নি, কেটে গেছে, আমি ফ্রিলি উঠলাম স্টেজে, যেটুকুনি যা করার করলাম, বেরোলাম, এবং খুব শান্তি লাগছিল করে। নাই মানে এই কটা শব্দে অ্যাকচুয়ালি ভারটা কিভাবে মানে বেসিক্যালি তো থট প্রসেস তোর, তুই কিভাবে ভাবছিলি, হয়তো ভাবছিলি যে পারবো কি পারবো না, কতটা ভালো হবে, কনসিয়াস ছিল। এবার এটা কেন ভাবছিলি, কারণ নাটকটা মঞ্চস্থ হচ্ছে বলে। তুই যেহেতু যখনই ভেবে নিলি অলরেডি মানুষজন বহুবার দেখেছে, মানে রিপিট দর্শক প্রচুর, তারা তো অলরেডি ক্যারেক্টার জানে, কম্পেয়ার করতে পারে, তো এই ভয়গুলো ছিল। এবার আমি বলছি না যে আমি ভালো করেছি, কিন্তু অ্যাটলিস্ট কনফিডেন্স সম্মান রক্ষা করতে পেরেছি, হয়তো এটাই আমার জন্য অনেক, এইটাই আমার জন্য অনেক। কারণ মধুসূদন মঞ্চে শো ছিল, মধুসূদন হচ্ছে, হ্যাঁ ওকে, তো ডেঞ্জারাস জায়গা, তোমাকে মানে মানে প্রচুর অভিনেতাদেরও, বড় বড় অভিনেতাদের দেখেছি সামনের সিটে কথা শুনতে, লাউডার আসতে বলে দেয়, হ্যাঁ বলে দেয়। চন্দন সেন কেউ বলে দিয়েছে, মানে উনি দিকপাল, উনি ঈশ্বর স্থানীয় লোক এখন নাট্য জগতে তো, হ্যাঁ, তো তাকেও বলতে শুনেছি লাউডার। তো
মধুসূদনের দর্শক, গিরিশ মঞ্চের দর্শক, একটু মানে আক্রমণাত্মক দর্শক এবং খুব ভালো দর্শক। সেটা সেখানে মানে সম্মান রক্ষার দায়টা অনেকটা বেশি, মানে আমার সম্মান দলের সাথে থাকে, দলের সম্মান থাকে। ওকে, সো আচ্ছা একটুখানি অন্যরকম টপিকে যাই, সেটা হচ্ছে যে প্রেম, যেটা নিয়ে মাঝখানে কথা হচ্ছিল, তো প্রেম নিয়ে জীবনে তো তোর প্রেম আছে নাকি? আচ্ছা, প্রেম আছে। আচ্ছা, প্রেমটাকে তুই কিভাবে দেখিস? আমি তোকে দুটো অপশন দিই। একটা হতে পারে প্রেম তোর স্ট্রেংথ, আবার প্রেম তোর উইকনেস। দুটো দিক আছে। আমি যেটুকু মানে আমার যেটুকু ব্যক্তিগত মতামত সেটা আমি জাস্ট তোকে বলছি, তুই দেখ এটার সাথে একমত হোস কিনা। সেটা হচ্ছে প্রেম দুটো জিনিস করতে পারে। একদিকে হয় এরকম একটা প্রেম যেটা তোকে স্ট্রেংথ দিচ্ছে, তুই জীবনে যে কোনো সমস্যায় পর, সেটা তোর কেরিয়ার রিলেটেড হোক, তোর ফ্যামিলি রিলেটেড হোক, তোর ফিনান্সিয়াল দিকটাই হোক, তুই সেটাকে ওভারকাম করতে পারবি, কারণ তুই জানিস তোর পাশে এমন একজন মানুষ আছে যে যাই হয়ে যাক তোর পাশে সে থাকবে এবং তোকে সে সাহস যোগাচ্ছে। এটা একটা দিক। উল্টো দিকটা, প্রেমের মানুষটার সাথে তোর বন্ডিংটা এতটা স্ট্রং হয়ে গেছে, কিন্তু সেখানে প্রেমের মানুষটার সাথে তোর হয়তো মেন্টাল মিসম্যাচ আছে বেশ কিছু জায়গায়। তোকে সবসময় তাকে খুশি করে চলতে হয়, তোকে তার কথা ভেবে চলতে হয় যে আমি কি বলবো না বলবো সে কিভাবে নেবে। ঠিক আছে, এটা একটা দিক। সেখানে কিন্তু খানিকটা প্রেমটা উইকনেসও বটে, কারণ তোকে দুটো জিনিসের সাথে কর্মটা হচ্ছে। আজকে তোর অফিসে একটা ঝগড়া হয়েছে, তুই সেটা কিন্তু তার সাথে গিয়ে ঝপ করে শেয়ার করতে পারছিস না, তোকে অফিসের বসকে ট্যাকল করতে হচ্ছে, আবার সে হয়তো একটা অন্য সমস্যায় আছে, তুই তোর যে পার্টনার তাকেও ট্যাকল করতে হচ্ছে। এটা আবার দুরকম লড়াই। তো তুই প্রেমটাকে মানে কিভাবে দেখিস? দেখো, কোনো মানুষের সঙ্গে 100% মিলে যায় এটা হয় না, এটা মিথ। দুটো মানুষ আলাদা, মানে মানে আমি মানে আইডেন্টিক্যাল টুইনসরাও আলাদা, একদমই। সেখানে তো দুটো আলাদা মানুষ, তাতে দুজনের জীবনটা ওই রেলগাড়ির এর মতো মিলে যাচ্ছে একের অপরের সাথে। তো ডিফারেন্স অফ ওপিনিয়ন্স আসবেই। ডিপেন্ডস অন হাউ ইউ ট্যাকেল ইট। আমার কাছে অবশ্যই প্রথমটা স্ট্রেংথ, ভীষণ একটা স্ট্রেংথের জায়গা, তোকে সাপোর্ট দিচ্ছে মেন্টালি, ভীষণ মানে সেটা মেন্টালি সাপোর্ট, ফিজিক্যালি সাপোর্ট, এভরি সাপোর্ট যেভাবে দেওয়া সম্ভব, মানে শি ডাজ ইট অল দি ওয়ে অ্যারাউন্ড। কিন্তু মানে তোমার প্রশ্নটার যে সেকেন্ড পার্টটা ছিল উইকনেস কিনা, আমার যদি এই জিনিসটাও হয় আমি সেটাকে উইকনেস বলবো না। এটাও তো আমার পার্ট অফ লাইফ। মানে তুই বলতে চাইছিস আমারটা ওরকম, হ্যাঁ, নট উইকনেস। না হ্যাঁ, মানে আমারটা ওরকম এবং আমি সেটার সাথে কমফোর্টেবল, ওটার মতো আমি হ্যান্ডেল করব। উই চোজ ইট বেসিক্যালি, যে আমরা একসঙ্গে থাকবো, উই চোজ ইট। তো সেখানে তো মানে আমার তো মনে হয় প্রতিদিন আলাদা, প্রতিদিন এইটা মানে খুঁজতেই কখন জীবনটা পেরিয়ে যাবে। আমার মনে হয় একটা জিনিস যেটা তুই শুরুতেই বললি, দুটো মানুষ সম্পূর্ণ এক হয় না। আমার মনে হয় এক হলে না বোরিং হয়ে যাবে, তাই না? মানে তুইও ধর সাপোজ নুডলস খেতে ভালোবাসিস, সেও ভালোবাসে। তুইও শীতকালে হয়তো বরফের দেশে ঘুরতে যেতে ভালোবাসিস, সেও ভালোবাসে। সবই একজনই হতে থাকে। যদি আমাকে মানে জোর করে ঝাল দিয়ে ফুচকাটা না খাইয়ে দিলে তাহলে বুঝবো কি করে ওই কতটা হিচকি উঠতে পারে আমার। বা ধর একটা ডিফারেন্সেস অফ ওপিনিয়ন, কিছু একটা নিয়ে দুজনের মধ্যে কথা হচ্ছে, তো সেগুলো একটুখানি সব এক হয়ে গেলে তুমুল ঝগড়া করতেও ভালো লাগে, তারপরে প্রেমটা গাঢ়। এক্স্যাক্টলি, সবসময় ভালোবাসা। এটা কিন্তু বাঁকা কথা বলছি, এটা বাস্তব, যেটা সবসময় সবাই ভালোবাসছে, কোনদিন ঝগড়া হয় না, এটা পসিবল না। তবে আমি একটা কথা বলছি, বল, শুনতে খুব বোদ্দা লাগতে পারে, তবে আমার কাছে প্রেম মানে শুধু তোমার ওই প্রিয় মানুষটা নয়। আমার জীবনে আরো অনেক প্রিয় মানুষ আছে, তাদের প্রতি আমার প্রেম আছে, আমার তোমার প্রতিও প্রেম আছে। এটা আমি আগে মানে প্রেমটাকে ইন আ লার্জার ওয়েতে বলছি। মানে প্রেম মানে কি, মানে আমরা সাধারণত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, হাজবেন্ড ওয়াইফ ব্যাপারটা ভেবে নিই। আমার মানে প্রেম তোমাকে ভেতর থেকে ভালো রাখে। তার মানে থিয়েটারটা তোর প্রেম? হ্যাঁ, ও বাবা, ভয়েসটা তোর প্রেম, মানে অভিনয় তোর প্রেম বাবা। মানে আমার মতো দ্বিচারী পুরুষ তার মানে হয় না, একাধিক প্রেমে জড়িত আমি। কিন্তু হ্যাঁ, মানে এই ভালোবাসাটা না থাকলে প্রেম সবসময় বাঁধন ছাড়া, এই বাঁধন ছাড়া ভালোবাসা, এবং এর কোনো মানে ডেফিনিশন মেনে, কোনো নিয়ম মেনে ডেফিনিশন হয় না। জাস্ট তুমি প্রচন্ড কাউকে ভালোবাসো এবং সেইটার মধ্যে তোমার নেগেটিভটা পজিটিভ লাগে।
একদমই, বা নেগেটিভ থাকলেও আমরা মনে করি ঠিক আছে চলো, ওইটাই বলছি, তোমার নেগেটিভটাও পজিটিভ, তোমার আশেপাশের মনে হয় তুমি যখন তুমি আমি যেমন মাইকের সামনে বসছি, আমার যদি মানে পৃথিবী নষ্ট হয়ে গিয়েও থাকে ওইটুকুটাই আমার শান্তির জায়গা। আমার আশেপাশে যদি সবকিছু ভেঙে চলে যায়, আমি বিশ্বাস কর এই প্রসঙ্গে বলছি, ধর খুব ডিপ্রেশনে আছি কোনো কারণে, ঠিক আছে, একটা ধর ক্যারেক্টার করতে হবে কি একটা গল্পের ন্যারেশন করতে হবে বা কোনো কিছু করতে হবে, বিশ্বাস কর বসতে ভালো লাগছিল না, যে ইচ্ছে নেই আজকে কি ভালো করতে পারবো, কিন্তু যখনই মাইকে বসলাম 5-10 মিনিট করলাম, তখন না জিনিসটার মধ্যে ঢুকে গেলাম। কেন করে ওঠার পর মনে হলো ওটা যেন স্ট্রেস বাস্টার, একদম মানে রিলিফ লাগলো, একটা শান্তি পেলাম। সব থেকে বড় করতে হবেই, কারণ তুমি যে চরিত্রটা করছো তার তো ওই ব্যাগেজ গুলো নেই, না না তার অন্য ব্যাগেজ আছে, তোমার সেই ব্যাগেজে ঢুকতে হবে, তখন কিন্তু আমাকে মাথা থেকে সরাতে হবে, নাহলে তুমি যদি ওইটার প্রতি ট্রু টু ইওর ক্যারেক্টার না থাকো বা ট্রু টু ইয়োরসেলফ না থাকো, তাহলে তুমি চরিত্রের উপর জাস্টিস করছো না। আমার পার্সোনাল লাইফের জিনিসটা তো আমার অভিনয় তাহলে ইমপ্যাক্ট ফেলছে, যেটা কত গল্প শুনেছি, এই যে তুমি বলছিলে না কত মানুষের সাথে মেশা, কত কত ছেলে মারা গেছে, অভিনেতা চলে এসছে সে কাজ করতে। অবশ্যই হ্যাঁ, ছেলে মারা গেছে তার কি কষ্ট নেই? নিশ্চয়ই আছে। বউকে দাহ করে সকালবেলা শুটিং এ চলে এসছে, আমি নাম নিচ্ছি না, সবাই জানে, যারা জানার তারা জানে, কিন্তু হয়েছে ঠিকই। তাহলে তারা কি করে করছে? তা সে হয়তো ওই জিনিসটা করে এসে এমন একটা চরিত্র করছে যে হয়তো প্রাণ খুলে সবাইকে হাসিয়ে বেড়ায়, শুধু হাসতে পারছে না, তাও হাসছে। এইটার থেকে ফ্যাসিনেটিং জিনিস হয় না। মানে এই যে মোড়কটাতে ঢুকে যাওয়া অভিনয়ের সময়, ওই জিনিসটা, এইটার জন্য প্রেম লাগে। এটা হ্যাঁ অবশ্যই প্রেম লাগে। প্রেম তোমাকে ভালো ভাবতে শেখায়। প্রেম মানে কিন্তু আমি বলছি না কখনোই যে মানে মানে একটা ছেলে 10টা মেয়ে নিয়ে ঘুরে বেড়ায়, মেয়ে 10টা ছেলে নিয়ে ঘুরে বেড়ায়, সেটাকে প্রেম বলছি না। প্রেম মানে একটা জিনিসের প্রতি গভীর শ্রদ্ধা, গভীর ভালোবাসা, ফুল অন পজিটিভিটি, ডেডিকেশন, এভরিথিং। মানে কি ডেফিনেশন তো হয় না, খালি ওটা উপভোগ করা যায়, ব্যাপারটাকে বোঝায়। একদমই তাই। আচ্ছা আমাকে একটা কথা বল, যে তোমাদের পডকাস্টে কফি রাখুন। পডকাস্টে কফি খাবি? আচ্ছা কফি রাখতে হবে। আসলে প্রথম আড্ডা তো আজকে, পরের আড্ডা থেকে ধর কফি অ্যাড হবে, তারপর ধর এই সুন্দর একটা ব্যাকড্রপ দেখলি, এখানে একটা টবে ফুল ফুটে আছে, সুন্দর দেখতে লাগবে আর কি। যাই হোক, সবে তো বীজ বপন হয়েছে, তো সময় লাগবে। তো শুক্রবারে কি নাম বললাম আমরা? শুক্রবারে হাট বসেছে শুক্রবারে। তো আচ্ছা পরবর্তী প্রশ্নে আসি, সেটা হচ্ছে যে নিশিদাকে তুই ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করছিস 3 বছরের ওপরে, হ্যাঁ 3 বছর হয়ে গেছে। তো তোর কি মনে হয় বা তোর কি অভিজ্ঞতায় 3 বছরের জার্নিতে, ভালো খারাপ দুটোই বলিস, এবং পাশাপাশি হচ্ছে যে নিশিদার থেকে তুই কি কিছু আলাদা করে শিখেছিস, বা তুই কি নিশিদাকে এমন কোনো কিছু করেছিস যেটা তোকে আলাদা করে মনে রাখতে, তোকে অভিনেতা হিসেবে নিজেকে চিনতে সাহায্য করেছে, কিংবা নিশিদাকে কি সেই জায়গাটা তোকে দিতে পেরেছে যে জায়গাটাতে তুই নিজে প্রস্ফুটিত হতে পারবি, যদি ভালো বাংলায় বলি, মানে এরকম কিছু আছে? না থাকলেও বলছি কিন্তু সেটা, মানে খারাপ হলেও বলবি যে না নিশিদা সেই জায়গাটা দিতে পারিনি। হ্যাঁ সেটাই বলছি। এই ওভার দিস 3 years মানে হয় না একটা, মানে KKR এর হোম গ্রাউন্ড হচ্ছে ইডেন গার্ডেন্স, ঠিক? সেইখানে পিচের প্রতিটা কোণা চেনে, বল তুমি মাঠে হয়তো তুমি 120টা বল খেলতে পারছো, সেখানে তুমি 20,000টা বল খেলতে পারো, ঠিক? নিশিদা ইজ আ হোম গ্রাউন্ড ফর মি। কেন বলছি? এখানে আমার কিছু বাঁধন নেই, আচ্ছা আমি যাচ্ছে তাই করতে পারি এখানে। আচ্ছা এই যে যাচ্ছে তাই করতে পারি, এইটা আমার অভিনেতা সত্তার একটা বড় পাওনা। কেন বড় পাওনা? কারণ এই ওভার দিস 3 years আমি বিভিন্ন রকম ভাবে নিজেকে ট্রায়াল এন্ড এরার করে গড়ার সুযোগ পেয়েছি। আচ্ছা, বিভিন্ন রকম ভাবে, বিভিন্ন রকম চরিত্র তুমি আমায় দিয়েছো, সেটার জন্য না তুই দেখ, তুই যে চরিত্রগুলোতে অভিনয় করেছিস সেটা তুই ডিজার্ভ করিস, সেই জায়গা থেকে তুই করেছিস। এবার এই যে যেগুলো না মানে তুই বলতে চাচ্ছিস নিজেকে ভাঙার সুযোগ পেয়েছিস। আমি প্রচুর আমি কি বলতে পারি, মানে ধরো আমার কাছে একটা গ্রাফ আছে,
এই মানে একটা ধরো দুটো এক বাক্স আছে, একটা বাক্সে গোটা নিশিটাক রাখতে পারি আমি, আচ্ছা একটা বাক্সে আমি বাকি সব রাখতে পারি। আচ্ছা, কেন রাখতে পারি? কারণ এইখানে আমি যতটা নিজেকে ভাঙতে পেরেছি, এক সাইডে নিশিটাকে আমি রেখে দিতে পারি পুরোপুরি। আচ্ছা আচ্ছা, এটা আমি, তুমি আমায় ডেকে আমার সাথে বক বক করছো, না না একদমই না, একদমই না, তোমার সাথে আমার দোকানোর কিছু নেই। না এটা মানে আমি অডিও স্টোরিতে মোটামুটি ধরো কোভিড এর আগে থেকে কাজ করি, অডিও স্টোরি 2020 আগে থেকে, মানে আমার 7 বছর মতো হয়ে গেছে, লকডাউনের আগে থেকে। কিন্তু যখন মানে তখন মানে ইউটিউব চ্যানেল গুলো খুব একটা ছিল না, তখন ফেসবুকে কাজ হতো। আচ্ছা, ফেসবুকে অডিও বিভিন্ন অডিও কাজ, ফেসবুক পেজ ছিল, প্রচুর ফেসবুক পেজে রমরমা শুরু হয়েছে সেই সময়, তখন থেকে করছি। তখন থেকে তো এবার তার আগে থেকে বললাম মানে এই যে টোটাল প্রসেসটার একটা খুব ক্রুশিয়াল মোমেন্টে নিশিটাক আমার জীবনে এসছে। এবং এই যে ফুল ফ্লেজেড একটা মানে বাকিগুলো জায়গায় আমি যতটা প্রফেশনালি কাজ করি, এইখানে আমার বাড়ির মতো এইখানে না, মানে আমি ধরো এই কমফর্টটা অন্য কোথাও পাই, কিন্তু আমি বলতে চাইছি মানে এখানে আমার মেন্টাল ফ্রিডমটা অনেক বেশি, পরিসরটা অনেক বেশি, যেখানে নিজেকে ভাঙতে গড়তে, আমি তো প্রথমে একটা শব্দ বললাম, যাচ্ছে তাই করতে পারি, যা ইচ্ছে তাই। এইটা একটা ভীষণ স্বাধীনতাটা ভীষণ। তো এই মানে আর মেমোরেবল ইনসিডেন্ট বলতে প্রচুর ভালো ভালো চরিত্রগুলো তো অবশ্যই, আর একটা মেমোরেবল ইনসিডেন্ট হচ্ছে দিদি। হ্যাঁ অবভিয়াসলি, ওটা খুব মেমোরেবল একটা মানে কোর পার্ট হয়ে গেছে। আমার দিদি যিনি মানে নিউ জার্সিতে থাকেন, সুস্মিতা দি, তো ওনার কিন্তু মানে উনি প্রথম মানে ওনার সাথে পরিচয় সুস্মিতাদির সাথে তো গল্পের মাধ্যমেই, নিশিরাকের মাধ্যমে। হ্যাঁ, তোর গলায় আতঙ্ক, গল্পটা আতঙ্ক করার মতো একটা গল্প ছিল, সেই সাংঘাতিক গল্প আর কি। তো 3টে এপিসোডে আমাদের গল্পটা রিলিজ হয়েছিল, বিসিএস টানেলের আতঙ্ক, আজ থেকে 3.5 বছর আগে। তো সেই গল্পে অভিক নায়কের চরিত্রে অভিনয় করেছিল, হ্যাঁ, এবং সেইটা শুনে দিদির সাথে তারপরে আমার আলাপ হয়েছিল নিশিরাকের সেই অভিজ্ঞতা। হ্যাঁ, তোর এখনো বলে। আচ্ছা, তো না, দিদি তোকে খুব ভালোবাসে, তোর অভিনয়ের অসংখ্য প্রশংসা করে, এবং দিদি তোর অভিনয়ের সত্যি কথা বলতে গেলে। আচ্ছা, আমাকে একটা কথা বলি, একটু অন্যরকম আলোচনায় আসি, সেটা হচ্ছে ভূত দেখেছিস কোনোদিন জীবনে? বা ভূত মানে আমি বলতে চাইছি, ভূত মানে যে একটা ভূত বলতে আমরা যেটাকে বুঝি সেই জিনিসটা বলতে চাইছি না, আমি বলছি কোনো প্যারানর্মাল কোনো এক্সপিরিয়েন্স, বা ধর এমন কোনো আনক্যানি কিছু ফিল হয়েছে কখনো, তোর বাড়িতে হোক, কোনো বন্ধুর বাড়িতে হোক, কোথাও বেড়াতে গিয়ে হোক, এনিওয়্যার আর কি, মানে সেটা হচ্ছে কোনো কিছু হতে পারে, সেরকম কিছু হয়েছে? ভূত দেখিনি, ভয় পেয়েছি। ভয় পেয়েছিস? কোথায়? ওই গ্রামে একটা জায়গায়, মানে প্রচন্ড ফাঁকা ছিল, একা আসছিলাম, ভয় পেয়েছিলাম। মানে বেড়াতে গেছিলি? হ্যাঁ, মানে আমার মায়ের মামার বাড়ির থেকে। আচ্ছা, বর্ধমান। আচ্ছা, ভূত দেখিনি, কিন্তু ওই যে ভূত আছে এটা ভেবে বিশাল ভয় পেয়েছিলাম। মানে আমি রাত্রিবেলা একা আসছিলি কোথা থেকে? আচ্ছা, রাত্রিবেলা একা আসছিলাম, আমি এখনো বলছি আমার এখনো হালকা। তুই কি ভয় পাস ভূতে? যা অজানা তাতেই ভয় পাই তো। আচ্ছা, মানে তার মানে তুই বলছিস না ভূত নেই? থাকতেও পারে। তুই দেখিস? খুব ইন্টারেস্টিংলি আমি ভূতে বিশ্বাস করি না। করিস না? না, আমি ভূত বলে কিছু যে বিশ্বাস করি না, কিন্তু এমন কিছু একটা জিনিসে বিশ্বাস করি যেটা ভাবি হয়তো ক্ষতিকর। নেগেটিভ এনার্জি বলতে পারো। নেগেটিভ এনার্জি, হ্যাঁ, যেটা ভালো না। এবার সেই দিনকে ওইখানের হাওয়াটা একটু পাতলা ছিল, আমি ফিল করলাম। ভারী ছিল? আমার হালকা লাগছিল। তোর হালকা লাগছিল নিজেকে? ওকে, জানি না, মানে ক্যামেরা। তোর কি শরীর টরি খারাপ করেছিল ওখান থেকে আসার পরে? না, কিছু করেনি, আমার জাস্ট ক্যামেরা লাগছিল, ইরি ফিলিং বলে না, ইরি ফিলিং লাগছিল। বুঝেছি, একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছিল। মানে আমি ফিরছিলাম, ওরা ইয়েতে গেছিলাম প্রোগ্রামে, এবার বাকিরা ফিরে এসেছিল, আমার একটু লেট হয়েছিল। তো আমি বুঝতে পারছি হয়তো আমার মানে 5 মিনিট আগেই হয়তো তারা এই রাস্তাটা দিয়ে গেছে, কিছুই নেই, কিন্তু আমার যেতে গিয়ে হেভি ভয় লেগেছিল, আমি রাস্তাটা দৌড় মেরেছিলাম। এটা লেগেছে আমার ভূতের এক্সপিরিয়েন্স সেরকম খুব একটা, আমি নিরামিষ ব্যাপার এগুলোতে। ওকে, ফাইন। ভূতের গল্পে প্রচুর কাজ করেছি, তখন প্রচুর ভয় পেয়েছি। আচ্ছা, এবার খুব একটা সিরিয়াস। আরেকদিন পেয়েছিলাম। কোথায়? একদিন ঘরে তোমাদের বাড়িতে ঢুকছিলাম। আমাদের বাড়িতে? হ্যাঁ, এখান থেকে ঢুকছিলাম, তুমি দরজাটা খুলে তোমাদেরকে খুব আমাকে দেখে ভয় লেগেছিল না?
হ্যাঁ। আচ্ছা, তো এবার একটা খুব সিরিয়াস ম্যাটারে আসি। সেটা হচ্ছে না, এবার খুব সিরিয়াস একটা ম্যাটার, সেটা হচ্ছে যে না, সে আয়নায় আমার সেদিনকে 3 ঘন্টা দেরি করে এসেছি, 3 ঘন্টা দেরি করে এসেছি না, মুখটা অন্যরকম। টাইমে তুই কোনোদিনই আসিস না, সেটা অন্য কথা, ওগুলো বাদ দে, এটা বন্ধ করে। তো যাই হোক, খুব সিরিয়াস টপিক। সেটা হচ্ছে যেটা নিয়ে তোর আমরা ভিডিও করার আগে বসে কথা বলছিলাম, ইউটিউবের একটা ইস্যু, যেটা লাস্ট কিছুদিন ধরে চলছে, বিগত কয়েক মাস ধরে চলছে, এবং শখানেক চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে, অডিও স্টোরি চ্যানেল। এটা হয়তো আমাদের শ্রোতা বন্ধুরা অনেকে জানেন, অনেকে জানেন না। তো স্পেসিফিক রিজন ইউটিউব কিছু বলেনি কেন ডিমনিটাইজ হচ্ছে, যেটা তোকে বলছিলাম। 3টে কারণ ওরা মেনশন করছে। একটা হচ্ছে ইনঅথেন্টিক কন্টেন্ট, সেকেন্ড যেটা হচ্ছে লেস হিউম্যান এফর্ট, আর থার্ড হচ্ছে মাস প্রোডাকশন। ঠিক আছে, ইউটিউবের লজিক হচ্ছে যে খুব ঘন ঘন যদি কোনো অডিও স্টোরি চ্যানেল গল্প দেয়, সপ্তাহে 2 বা 3টি, কোনো মানুষের পক্ষে, কোনো টিমের পক্ষে এইটা ম্যানুয়ালি করা সম্ভব না। দ্যাট মিনস চ্যানেলটি এআই ইউজ করে করছে, এবং হচ্ছে যে এটার পিছনে হিউম্যান এফর্ট নেই, এবং সেইভাবে যেহেতু পয়সা আর্নিং করার একটা চেষ্টা, তাই জন্য এটা করছে, একটা মাস প্রোডাকশন। ওকে, তো আমি জানি না, নিশিটাকে এসে যদি কিছুটা সময় কাটিয়ে যেত কেউ, তাহলে হয়তো বুঝতে পারতাম আমরা কিভাবে এডিট হয় আর কিভাবে কি করি। যাই হোক, সেকেন্ডলি যেটা হচ্ছে যে ইনঅথেন্টিক কন্টেন্ট বলতে যে ওই একই ব্যাপার, যে ভয়েস রয়েছে কিন্তু হিউম্যান ফেস নেই বা এই জাতীয় কিছু। এবার দেখ, সলিউশন ইউটিউব কিছু বলেনি, ঠিক আছে, কিন্তু আমরা যদি ওভারঅল জিনিসটা বিচার করি, তাহলে ইউটিউবে প্রচুর পরিমাণ এমন অনেক কন্টেন্ট আছে, সেই কন্টেন্ট গুলো পাতে দেওয়া যায় না, এটা আমরা সবাই জানি, যেটা খুব দুঃখজনক। পাতে দেওয়ারও বড় কথা, যেগুলো মানে ওরা আটকানোর চেষ্টা করছে, মানে লেস হিউম্যান। এখন মানে এআই আমাদের কাছে এতটাই সহজলভ্য, মানে ইউটিউব কেন টাকা দেবে তাদেরকে, যারা একজন এআই ইউজ করে একটা ভিডিও বানিয়ে ছেড়েই যাচ্ছে এবং রোজগারও করে যাচ্ছে। রোজগার ইউটিউব কেন ফ্রিতে তাদের টাকা দেবে? কারণ সেটা ফ্রি চ্যাটবট ইউজ করে কি এটা মানে হিউম্যান এফর্টটা তো নেই। হ্যাঁ, সমস্যাটা কি হচ্ছে? সবাই ওই দলে পড়ে যাচ্ছে, রাজা যুদ্ধ হয়, গুলু খাগড়া প্রাণ যায়। হ্যাঁ, কি হচ্ছে মানে আমরা যখন আমাদের গল্পগুলো যখন চলে, তখন তো আমরা পোস্টার বা থাম্বনেলটা দেখতে পাই, ব্যাকগ্রাউন্ডে ভয়েসটা চলছে। ইউটিউব হয়তো ভাবছে যে ব্যাকগ্রাউন্ডের ভয়েসটা এআই ক্রিয়েটেড, ঘন্টা। আমি এই যুক্তিটা বুঝতে পারি। আমি জানি না এটার সলিউশন কি, বা ইউটিউব কোনো কারণ সলিউশন করেনি, তবে অদূর ভবিষ্যতে এটা আমাদের খুব মানে চিন্তার বিষয়, কারণ সখানে চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে। তো সুতরাং এখানে একটা কারণ হতে পারে, যেটা অভিক আমি তোকে বলছিলাম, সেটা হচ্ছে যে হয়তো ইউটিউব চাইছে যে সমস্ত অডিও প্ল্যাটফর্ম গুলো রয়েছে, ধরা যাক স্পটিফাই, ধরা যাক ইউটিউব মিউজিক, ধরা যাক গানা, তো এই সমস্ত জায়গায় অডিও স্টোরি চলুক, কিন্তু ইউটিউবটা হচ্ছে একটা ভিডিও প্ল্যাটফর্ম, যেখানে ভিডিও আপলোড করে থাকে মানুষ, সেখানে অডিও স্টোরি কেন? তো তুই এই যুক্তিটা কি সমর্থন করিস? মানে তোর কি মনে হয় যে একটা বড় সংখ্যক হিউজ মানে ভলিউম অফ অডিয়েন্স, তারা হারাবে না জায়গাটা? মানে ইউটিউব তো সেটাও হারাবে। হিউজ মানে আমাদের যেটা সবচেয়ে শুরু, যেটা হ্যাঁ সানডে সাসপেন্স, ঠিক মির্চি সানডে সাসপেন্স, সেটাও যখন ইউটিউবে এসেছিল, বা তার পরবর্তীকালে তারপরে যারা পুরো গজি উঠেছে, এবং তারা এখন মার্কেটে বা মানুষের মনে একটা প্রচন্ড বড় জায়গা তৈরি করে রেখে দিয়েছে। মানে অডিও স্টোরি শুনতে শুনতে কিছু মানুষ এখন রান্না করে খায়, ঘরের সব কাজ করে, ঘুমোতে যায়, ঘুমোয়। আমি নিজের অডিও স্টোরি ছাড়া ঘুমোতে পারি না, সেখানে তাদের কি হবে? তা আমি এইটার মানে খুঁজে পাচ্ছি না। তাহলে তোমার যদি মনেই হতো, তাহলে তুমি ফার্স্টে কেন কন্টেন্টটাকে অ্যালাউ করেছো ইন দ্য ভেরি ফার্স্ট প্লেস? এবং অনেক বছর ধরে, এত বছর ধরে, কারণ আমার হিসেব অনুযায়ী লকডাউনের সময় থেকে তো অ্যাক্টিভলি 2020 সাল থেকে আস্তে আস্তে হয়েছে জায়গাটা, অডিও স্টোরি জায়গাটা 500 বছর 6 বছর ধরে চলছে। তুমি একটা বিশাল সংখ্যক মানুষের ইনকামের সোর্স তৈরি করে দিলে, এবং কিছু সংখ্যক মানুষের জন্য তাদের ওই ইনকামের সোর্সটা বন্ধ করে দিচ্ছ, তাদের প্যাশনের সোর্সটা বন্ধ করে। মানে তুই ভাব, একটা অডিও স্টোরি প্রোডাকশনের সঙ্গে কতজন জড়িত, তাদের আমি ভয়েস ওভার আর্টিস্টকে বাদ দিলাম, হ্যাঁ, অডিওর ভয়েসকে বাদ দিলাম, প্রথমে লেখক লেখিকা, প্রচুর লেখক লেখিকা আছেন যারা অডিও স্টোরির জন্য গল্প লেখেন, স্ক্রিপ্ট, পোস্টার, ভয়েস আর্টিস্ট, সাউন্ড এডিটর, মার্চ পড়ছে যারা, ঠিক আছে, ওভারঅল এই টোটাল প্রোডাকশনের সঙ্গে প্রচুর মানুষ জড়িত।
প্রচুর মানুষ জড়িত। এবং আমি জানি না, আমি এটার নিজস্ব, আমি ব্যক্তিগতভাবে আমি এটার কোনো যুক্তি পাইনি। এবার জানি না, এখনো আমি হয়তো সম্পূর্ণটা জানি না, হতে পারে, বা যাই হোক, কোনোটা আমরা মানে সবাই ধোঁয়াশা একটা তো আছে, প্রচন্ড ধোঁয়াশার মতো সবাই রয়েছে। এবং স্পেসিফিক দেখ, ইউটিউব যদি এটা বলে দিত যে স্পেসিফিক এইটা রিজন এবং এইটা তার সলিউশন, তাহলে আমরা আমাদের এই কাজটা আমরা সেভাবে করতে পারতাম। সলিউশনটা দিয়ে দিতে না, স্পেসিফিকেশনটা তো নেই যে এই কারণে হচ্ছে বা এইটা তো সলিউশন, স্পেসিফিকেশনটা নেই। তো জানি না, মানে এই ভিডিওটা আমাদের শুক্রবার করে তো শুরু হলো, এবার নিশিরাকের ভবিষ্যৎ কি আমি জানি না, সত্যি কথা বলছি। আমার মনে হয় সবার মিলে একটা করে পিটিশন করা উচিত। করছে তো অনেকে, তো কথা হচ্ছে। এবার দেখ, অ্যাপিল করছে, অ্যাপিল রিজেক্ট হয়ে যাচ্ছে। অ্যাপিল করেছে যাদের হয়েছে, তার সেই অ্যাপিল কিন্তু রিজেক্ট হয়ে গেছে, ঠিক আছে, সমস্ত। তো ন্যাচারালি শুনছে না। হ্যাঁ, এখন কতটা কি এটার পরিণতি আমি জানি না, বাট এটা মানে রাতের ঘুম কেড়ে নিয়েছে স্বাভাবিক, এই আর কি। তো যাই হোক, জানি না, সেটা ভগবানের ভরসায়, যেটা হবে তো হবে। তো আমরা মোটামুটি প্রায় 45 মিনিট আড্ডা দিচ্ছি, যা মনে হয়। তুই আমাকে একটা কথা বল, তোর জাস্ট লাস্ট কয়েকটা প্রশ্ন করবো, তারপরে শেষ করবো। সেটা হচ্ছে, সব থেকে পছন্দের চরিত্র বা স্বপ্নের চরিত্র কোনটা, যেটা তুই অভিনয় করতে চাস তোর জীবনে? অভিনয় মানে বাচিক? দুটোই বল, বাচিক বল এবং স্টেজেও বল, বা উপরি পর্দাতেও বল, তিনটে জায়গায় বল। বাপরে, চরিত্র অডিও স্টোরিতে আমার না খুব অদ্ভুত ভাবে ছোট থেকেই, মানে যবে থেকে বোধটা তৈরি হয়েছে, মানে অডিওর বোধটা তৈরি হয়েছে, সেই ছোট থেকে বলছি, আজকে তো দামড়া হয়ে গেছে এখন, আমার বেশি বয়স না তোর, স্যাটেলাইট ক্যারেক্টার করতে বেশি ভালো লাগে। স্যাটেলাইট ক্যারেক্টার? হ্যাঁ, মানে আই ডোন্ট লাইক টু বি দ্য মেন গোয়েন্দা অর সামথিং। ওকে, করেছি, কিন্তু আমাকে আকৃষ্ট করে এই ওমনিসিয়েন্ট ব্যাপারটা। ওকে, ওমনিসিয়েন্ট না হলে, তুমি যদি ফার্স্ট পারসন হও, তাহলে মানে যে সবটা দেখছে এবং প্যাসিভলি দেখছে, এই জিনিসটা আমার ভালো লাগে। তার একটা বিশ্লেষণ, হ্যাঁ, তার একটা বিশ্লেষণ দিচ্ছে। মানে আমার ড্রিম ক্যারেক্টার যদি বলে, আমি তোপসে করতে চাই। তোপসে? ওকে ওকে, এটা আমার ড্রিম ক্যারেক্টার, সেটা অন স্টেজ, অন বাচিক শিল্পী হিসেবে হোক বা স্টেজে অভিনয় করা হোক। আমি তোপসের মতন ক্যারেক্টার করেছি, কিন্তু মানে অ্যাকচুয়াল তোপসে করিনি। নিশিরাকে কিন্তু তুই প্রচুর সাইকো কিলারের ক্যারেক্টার করেছিস, নেগেটিভ। আমি আসছিলাম, কেন বলছো? এবং আরেকটা যেটা খুব পছন্দের ক্যারেক্টার, সেটা হচ্ছে একটু যেটা সাইকো সাইকো সাইকো, হ্যাঁ, মানে সাইকো কিলার। একদম সাইকো কিলার ঠিক না, মানে সাইকো পুরো একদম, মানে সাইকো এক তাও নয়, সাইকো আর পাগল এক নয়, প্রথম না, আলাদা আলাদা। আমি সেটাও না, সোশিওপ্যাথ না সাইকোপ্যাথ বল, হলেই হবে। ওকে, কিন্তু তার মধ্যে ওই মানসিক দোলাচলটা থাকতে হবে। ওকে, যে কোনো চরিত্রে শেড থাকলে এবং কিছু কিছু মানে কি বলবো, মানে এই যে দোলাচলটা তার মধ্যে কনস্ট্যান্ট চলছে, আপ ডাউন আপ ডাউনটা চলছে, এটা আমার মানে খুব ভালো লাগে। তাহলে আজকে আলোচনাটা শেষ করবো 18 বছর পর দিয়ে, যেটা তুই আমি করেছিলাম। তো 18 বছর পরটা মানে প্রায় 45,000 মতো ভিউজ এসছে। 18 বছর বয়স, সরি 18 বছর পরে খুব প্রশংসা পেয়েছে দেখলাম। মানে গল্পটা খুব সাধারণ ছিল, কিন্তু মজা আছে গল্পটা। তো 18 বছর পরে মানে তোর চরিত্রটা আর আমার চরিত্রটা, অ্যাকচুয়ালি তুই আর আমি তো মানে ঠিক করছিলাম লাস্টের দিকে কি করব, তো সেই নিয়ে একটা আলোচনা চলছিল আমাদের। যারা শোনোনি তারা চ্যানেলে শুনে আসতে পারো। 18 বছর এটা নিয়ে আমরা লাইভও করেছিলাম সাইকোলজিক্যাল থ্রিলার। ওটাতে আমি আর অভিকি মেইন চরিত্রে ছিলাম আর কি। তো যাই হোক, অন্য রকমের চরিত্র না, তুই এই ধরনের ক্যারেক্টার অনেক করেছিস নিশিরাকে, এবং আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দ তোর এই ধরনের অভিনয়। মানে আমার পছন্দ যদি বলিস, তোর আরেকটা হচ্ছে অভিক, আমি দেখেছি তুই অসম্ভব ভালো, তোর প্রেমের গল্পে কিন্তু তুই অসম্ভব ভালো। তোর গলায় একটা প্রেম রয়েছে, তোর হৃদয়ে একটা প্রেম রয়েছে, কারণ তুই প্রেমিক মানুষ এক কথায়, ঠিক আছে। সুতরাং তোর প্রেমের চরিত্র অভিককে এনডি লাভ স্টেশনে তো তোমরা শোনোই, এনডি লাভ স্টেশনে আমাদের যে আরেকটি প্রেমের চ্যানেল অভিক, সেখানে বহু চরিত্রে প্রেমের গল্পে অভিনয় করে থাকে। ভালো লাগে তো, হ্যাঁ, ওর প্রেম করতে ভালো লাগে, তো করেও থাকে। সো ঠিক আছে, তাহলে অভিক আজকের মতো আমাদের শুক্রবারের হাট বসেছে, শুক্রবারের প্রথম এপিসোড আমরা আজকে শেষ করব এখানে। অভিক এতক্ষণ আমার সঙ্গে ছিল, অভিকের সঙ্গে অনেক আড্ডা দিয়েছি। আচ্ছা অভিক, একটা কথা তোকে বলে রাখি, ধর তুই প্রথম এপিসোডে
তার মানে তুই যে আর পরবর্তী কোনো এপিসোডে আসবি না তা নয়, আবার তোকে নিয়ে হয়তো আমি আরেকদিন আসবো, আবার এটা একটা এপিসোড করবো। এদিকে জাস্ট উল্টে ব্যাপারটা। কোনটা? তোমার ইন্টারভিউটা তুই আমার ইন্টারভিউ নিবি, তাই তো? আচ্ছা ঠিক আছে। তো তোর প্রচুর অভিজ্ঞতা আছে ভাই, আমারও তো অভিজ্ঞতা নেই। আমি সেই জন্য আমি আমার এই জায়গাতেই প্রশ্ন করতেই ঠিক আছে, আমি উত্তর না দেওয়ার থেকে। তোমায় দেখবে এমন এমন প্রশ্ন করবো যেখান থেকে তোমার মানে বেরিয়ে আসবে, ভেতরের ব্যাপারটা বেরিয়ে আসবে, কি বলবো না বলবো অনেক ভিতরে। তো যাই হোক, এইসব আর করে লাভ নেই, অনেক হলো। তো আমাদের মানে আড্ডা দিতে বসা মানে খুনসুটিটা বেশি হবে, আড্ডাটা কম হবে। আচ্ছা, আমাদের আড্ডা কিন্তু একদম আনকাট। হ্যাঁ ঠিক আছে, আমাদের এই আড্ডার একটা স্পেশালিটি হচ্ছে পুরো আনকাট থাকবে। সেখানে আমরা চা কফি খাবো। আজকে কফি ছিল না, অভিক বললো কফির অ্যারেঞ্জমেন্টটা করলে ভালো হতো, কিন্তু আজকে তো কফি ছিল না, দিল না। পরের দিন থেকে কফিটা থাকবে অভিক। আর থাকবো না। হ্যাঁ, তো না তুই আসবি তো আমার। আচ্ছা আচ্ছা, তো আমার কথা আর কি জানবি, এই তো একটা ছোটখাটো মানুষ, তার ছোটখাটো না, তোর অভিজ্ঞতাগুলো বলবি। ধর প্রথম তুই রঘু ডাকাত করতে গেলি সিনেমাতে, কি সেটা কি আগে ভালো কাজ করলি, তারপর ধর মানে তোর অভিজ্ঞতাগুলো বলবি, বা ধর এই অভিনয় জগতে কি কি প্রবলেম ফেস করেছিস সেটা বলতে পারিস। সেগুলো নিয়ে আজকে আলোচনা হয়নি, ঠিক আছে? আজকে আলোচনা হয়নি। আর ঘুরতে যেতে তুই ভালোবাসিস কিনা, কি খেতে ভালোবাসিস, সেগুলো আলোচনা হয়নি। শাহরুখ খান ফেভারিট না না? আমি ঘুরতে যেতে খুব ভালোবাসি, আমি ঘুরতে যেতে খুব ভালোবাসি। ঘুরতে যেতে ভালোবাসিস। তো আমাদের একটা দার্জিলিং যাওয়ার কথা হচ্ছে, যাবি নাকি? যাবি কি যাবি না সেটা ঠিক কর। আচ্ছা, তারপরে আমাদের রোববার আবার একটা বিয়ে নিমন্ত্রণ আছে পূজার বাড়িতে, সেটা তো তুই ঠিক আছে, এগুলো আর বলো না তুমি, আনকাট তো আনকাট। সেই জন্য ঠিক আছে, চলো সবাইকে, এখন আড্ডা হলো। আবার সামনে শুক্রবার অভিকের পর কাকে পাই সেটা দেখবো। থ্যাংক ইউ অভিক আসার জন্য নিশিটা গল্পের আড্ডায়। আবার দেখা হবে, আবার আড্ডা হবে। একদম, টাটা। হাট বসেছিল শুক্রবারে, আর পরে শুক্রবার আবারও হাট বসবে। সবাই আমাকে হাঁটিয়ে কাকে বসাবে সেটাও দেখবেন। ঠিক তাই। তো সবাই সেটার জন্য স্টে টিউনড। সবাই ভালো থেকো। আর নতুন নতুন গল্প আসছে। হ্যাঁ, নতুন নতুন গল্প আসছে। এবং যতই অডিও স্টোরিতে দোলাচল চলুক, যতদিন মানে শ্বাস আছে লড়ে যাবো, লড়ে যাবো। আর আমাদের এখন কিন্তু প্রত্যেক সোমবার করে গল্প আসবে অভিক, যেটা আমি চ্যানেলে পোস্টও দিয়ে দিয়েছি। প্রত্যেক সোমবার করে গল্প আসবে রাত 8টায়। তো দেখা হবে, টাটা।